আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে লেবুর পাতা করম চা যা বৃষ্টি চলে যা। তারপর ব্যস্ত হয়ে বলল, না না বৃষ্টি যাস না বেশি করে আয়। কুহুর লাফানোর মাঝে একটা ভয়ার্ত পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। এভাবে লাফাচ্ছে কেন? পড়ে যাবে তো। কুহুর লাফানোর মাঝেই চমকে গিয়ে পাশে তাকাতে গিয়ে ধরাপ করে পড়ে গেল। যন্ত্রণায় কোমর চেপে ধরল। দেখতে পেল অস্থির হয়ে দৌড়ে আসা সাহাদকে। সাহাদ ফাইলপত্র নিয়ে ছাদে ছাউনির নিচে চেয়ার টেবিলে এসে বসেছিল। বিশাল ছাদের জায়গায় এমন ছাতাওয়ালা কয়েকটা খোলা ঘরের মতো আছে। চারপাশে খোলা শুধু উপরের ছাউনি, তার ভেতরে চেয়ার টেবিল রাখা। মাঝে মাঝে পরিবারের সকলে মিলে আড্ডায় বসে এখানেই সাহাদ মনোযোগ দিয়ে ফাইল দেখছিল। ইচ্ছে হচ্ছিল তাড়াতাড়ি ফাইল শেষ করে ঘরে যাবে, কিন্তু এর মাঝে বৃষ্টি এসে গেল। এরপর একটা মেলি কণ্ঠের ছড়া শুনে সামনের দিকে তাকাতেই দেখলো কুহু লাফাচ্ছে। তৎক্ষণাৎ সাহাদ চিৎকার করার সাথে সাথে কুহু পড়ে গেল। সাহাদ ফাইলপত্র ফেলে দৌড়ে এলো কুহুর কাছে, হাঁটু ভেঙে বসলো কুহুর কাছে। কুহু কোমরে হাত দিয়ে যন্ত্রণায় মুখ খিচে বসে আছে। সাহাদ কুহুর হাত ধরে টেনে সজা করলো। কোমরের টান পড়ায় কুহু কোকিয়ে উঠল। সাহাদ বৃষ্টিতে ভিজে গেছে পুরো। কুহুকে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা পেয়েছ? চলো ঘরে চলো। কুহু সাহাদের হাত ধরে উঠে দাঁড়াতে গিয়ে কোমরের ব্যথায় দাঁড়াতে পারল না, আবার পড়ে গেল। মিনমিন করে সাহাদকে বলল, আমাকে কোলে করে ঘরে নিয়ে যান, আমি হাঁটতে পারবো না। সাহাদ এই পর্যায়ে এসে বৃষ্টিতে কাক ভেজা হয়ে যাওয়ায় কুহুর দিকে পূর্ণ দৃষ্টি দিল। বৃষ্টি ভেজা শাড়ি পরা কুহুকে দেখতে পেল। বৃষ্টিতে ভিজে কুহুর ফর্সা মুখ যেন ভেজা গোলাপের মতো লাগছে। সাহাদ স্থান কাল ভুলে কুহুর গালে আলতো করে হাত রাখলো। কুহুর কোমরের ব্যথা উধাও হয়ে গেল সাহাদের স্পর্শে। উষ্ণ স্পর্শে চোখ বন্ধ হয়ে আসতে চাইল তার। কিছুক্ষণ সেও বৃষ্টিতে ভেজা সাহাদের দিকে তাকিয়ে রইল। সাহাদের সামনে চুলগুল থেকে টপটপ করে পানি পড়ছে। শান্ত চোখের দৃষ্টি কুহুর দিকে নিবদ্ধ। ছাদে বসে থাকা দুজনের উপর আকাশ থেকে নেমে আসা অঝোর বর্ষণ। হঠাৎ বিদ্যুৎ চমকালো। তারপরে কাছেই কোথাও বিকট শব্দে বাজ পড়ল। কুহু এক চিৎকার দিয়ে সাহাদের গলা জড়িয়ে ধরল। সাহাদ হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সেও ফ্লোরে হাতের তালু ভর দিয়ে টাল সামলালো। কুহু সাহাদের কাঁধে মুখ গুজে আছে। সাহাদ এক হাতে কুহুকে আগলে আকাশের দিকে তাকালো। আকাশ থেকে বর্ষণ নেমে আসছে। বৃষ্টির পানি আর দুজনের অনুভূতি মিলেমিশে একাকার। সাহাদের ইচ্ছে হলো কুহুকে নিয়ে এভাবেই এখানে বৃষ্টিতে ভিজে সারা দিন কাটিয়ে দিতে, কিন্তু তার বিবেক তাকে এখানে থাকতে নিষেধ করছে। বলছে এই বৃষ্টিতে অসুস্থ হতে পারে কুহু। সাহাদ সেই রিস্ক নিল না। দু হাতে কোলে তুলে নিল কুহুকে। কুহু মুখ তুলে চাইল সাহাদের দিকে। সাহাদ কুহুর কপালে নিজের কপাল দিয়ে আলতো করে ঠুস দিল। তারপর মৃদু হেসে হাঁটা ধরল ছাদের দরজার দিকে। তার খুব ভালো লাগলো। অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের এরকম কাছাকাছি চলে আসা তার মনটা খুশিতে ভরিয়ে দিল। সাহাদ কুহুকে নিয়ে ছাদের সিঁড়ি পেরিয়ে নিচে আসতেই থেমে গেল। কুলসুম বেগম আর মালা আসছে। কুহু তাদেরকে দেখে লজ্জায় সাহাদের ঘাড়ে মুখ লুকালো। কুলসুম বেগম নাতি আর নাত বউকে এমন অবস্থায় দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। মালা হেসে মুখে অন্না চেপে কুলসুম বেগমকে বলল, দাদি যান, আসেন জায়গা। আমের আচার এতক্ষণে ভিজা চুপচুপা হইয়া গেছে। কুলসুম বেগম গলা ঝাড়লেন, অন্যদিকে তাকিয়ে বললেন, আমের আচার যে ছাদে ছিল সেটা মনে রাখবি না তুই? এখন তো নষ্টই হয়ে গেছে, চল ঘরে যাই। ঘরে যাওয়ার কথা বললেও কুলসুম বেগম গেলেন না। তিনি সাহাদের যাওয়ার জন্য জায়গা করে দিলেন। সাহাদ কুহুকে নিয়ে তাড়াতাড়ি করিডোরে চলে আসলো। আর একটু গেলেই তাদের ঘর। করিডোরের মাঝামাঝি এসে দেখা হয়ে গেল আব্দুল গাফফার খানের সাথে। গাফফার খানকে দেখে কুহু সাহাদের গলা শক্ত করে চেপে ধরে এক প্রকার ঘাড়ে ভেতর ঢুকে যেতে চাইল। সাহাদ গলায় চাপ পেয়ে কয়েকবার কাশলো। এই অবস্থায় দাদাজানের সামনে পড়ে তারও লজ্জা লাগছে। আব্দুল গাফফার হু হু করে হেসে বললেন, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান।
এমন বয়সে আমিও কোলে নিয়েছি তোর দাদিকে। একবার কোলে নিয়ে দৌড় প্রতিযোগিতা করে ফার্স্ট হয়েছিলাম। তারপর আবারও হো হো করে হেসে বললেন, যা যা দাদার মান রাখিস। সাদ জোর করে হেসে কুহুকে নিয়ে তাড়াতাড়ি করে ঘরের দিকে হাঁটা দিল। এভাবে চললে লজ্জা শরম আর বাকি থাকবে না। সিঁড়ি পেরিয়ে তারপর তাদের ঘরে যাওয়া লাগে। সিঁড়ির কাছে এসেই সাদ থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। সিঁড়ি দিয়ে উঠে সামনে দাঁড়িয়ে আসায় আশফাক খান। এই ঘটনায় কুহু সাহাদের গলা আরো পেঁচিয়ে ধরে মুখ সাহাদের কাঁধের কাছে নিয়ে অন্যদিকে মুখ করে রইল। লজ্জায় তার চোখ বন্ধ হয়ে গেছে। সাহাদের অবস্থা হলো দেখার মতো। কুহু না হয় লজ্জায় তার কাঁধে মুখ লুকিয়েছে, কিন্তু সে কথাই লুকাবে মুখ? একে তো সামনে দাঁড়ানো বাপ, অন্যদিকে বউ গলার ফাঁস হয়ে ঝুলে আছে। শ্বাস নেওয়ায় দায় হয়ে গেছে। আশফাক খান ছেলে আর ছেলের বউকে এই অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে তাড়াতাড়ি পেছনে ফিরে সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগলেন। অস্বস্তি কাটাতে গলা উঁচিয়ে বললেন, অনির মা কোথায়? একটু চা দিয়ে যাও তো। সাহাদ বেশ তার বাবার অস্বস্তি বুঝলো। আর কারো সামনে পড়ার আগেই সে বড় বড় পা ফেলে ঘরে ঢুকে গেল। বউকে কোলে নিয়ে শান্তি মতো ঘোরার অবস্থাও তার নেই। বারবার তার রোমান্টিক হওয়ার দোরগোড়ায় কোনো না কোনো বাধা আসছেই। সাহাদ ঘরে ঢুকে বিছানার উপর কুহুকে বসিয়ে দিল, বলল, ভেজা শাড়ি চেঞ্জ করো, নয়তো ঠান্ডা লাগবে। আমি তো উঠতেই পারছি না। সাহাদ আলমারি খুলে কুহুর জন্য একটা 3 পিস বের করে এনে বলল। এখানে চেঞ্জ করো। ফার্স্ট এড বক্স থেকে একটা মলম বের করে বলল। তারপর এটা ব্যথার জায়গায় অ্যাপ্লাই করো। তারপর নিজের জামা কাপড় নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তারও যত দ্রুত সম্ভব ভেজা জামা কাপড় চেঞ্জ করা উচিত। হাসিব জানালা দিয়ে দূরে তাকিয়ে আছে। ঝুম বৃষ্টি নেমেছে বাইরে। বৃষ্টির বর্ষণে বাইরের সবকিছু ধোঁয়াশা লাগছে। হাসিবের ঘোর কাটানোর জন্য চায়ের কাপ হাতে নিয়ে বসে থাকা মোশাররফ আলীর গলা ঝাড়লেন। হাসিব ঘাড় ঘুরিয়ে মোশাররফ আলীর দিকে তাকালো। সে পার্টি অফিসে এসেছিল তার ভাইয়ের কাছে। এসে দেখলো হিসাম নেই, তাই চলে যেতে চাচ্ছিল। তখনই নামলো ঝুম বৃষ্টি। বাইক নিয়ে এসেছে বিধায় তাকে থেকে যেতে হলো অফিসে। আর তখন থেকেই মোশাররফ আলী তাকে বসিয়ে রেখেছে এখানে। মোশাররফ আলী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, রাজনীতিতে যদি তুমি আসতে চাও তাহলে প্রথমে যেটা করতে হচ্ছে লজ্জা শরম ত্যাগ করা, বুঝেছো? কেন? লজ্জা শর্মার সাথে রাজনীতির কি সম্পর্ক? সম্পর্ক আছে। রাজনীতিতে আসলেই বুঝতে পারবা। আসতে চাও নাকি? চাই। হিসাম বোধ হয় চাই না তুমি রাজনীতিতে আসো। হাসিব চুপ করে রইল, উত্তর দিল না। মোশাররফ আলী চায়ের কাপটা টেবিলে রেখে একটু এগিয়ে বসলো, বলল, তুমি রাজনীতিতে এলে বরং ভালোই হয়। হিসাম আর তখন একা থাকবে না। তখন সাহাদ খানের বিরুদ্ধে হিসাম আরো শক্তি পাবে। হাসিবের ভ্রু কুঁচকে গেল। হিসাম যে এখনো সাহাদের পিছনে লেগে আছে এটা সে জানতো না। মোশাররফ আলী একটু হেসে বলল, এমনি এমনি তো আর রাজনীতিতে টিকতে পারবো না। রাজনীতিতে টিকতে হলে নিজের জায়গা নিজেকে করতে হয়। দেখোনি সাহাদ খান কিভাবে তার বাবাকে টপকে জনপ্রিয়তা বাড়িয়ে ফেলেছে? তুমিও তাই করো, অন্তত হিসামের জন্য করো। বেচারা আর কত একা একা লড়বে। হাসিব চিন্তিত হলো। মোশাররফ আলীর কথা তার ঠিক মনে হলো না। আসলেই তো হিসাম একা একা আর কত লড়বে? রাত দিন এসব নিয়েই থাকে। ঠিক মতো খাওয়া ঘুম নেই। হাসিব ভাবলো ও নিজেও রাজনীতিতে আসলে হয়তো হিসামের অর্ধেক কাজ কমে যাবে। সে জিজ্ঞেস করলো, কি করতে হবে আমাকে? হিসামের শত্রুদের শেষ করো। আর হিসামের শত্রুকে তা তো জানোই। শেষ করবো মানে? আহা, ভুল বুঝো না। খুন খারাপির কথা বলেনি। শত্রুদের বিভিন্নভাবে ক্ষতি করা যায়। এই ধরো তাদের প্রিয় কোনো জিনিস একটু ছুঁয়ে দিলে, একটু মোচকে দিলে, তাহলে তারা একটু ভেঙে পড়বে, মনোবল হারিয়ে ফেলবে। জানোই তো সামনে নির্বাচন। হাসিব কিছুক্ষণের জন্য মোশাররফ আলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাজনীতিতে ঢুকতে হলে হিসামের শত্রুদের ক্ষতি করতে হবে। হাসিব দ্বিধা নিয়ে বলল, এটা তো অন্যায়। অকারণে কারো ক্ষতি কেন আমি করতে যাব? রাজনীতি করতে চাই, গুন্ডামি না। মোশাররফ আলী গলা ফাটিয়ে হাসলেন, বললেন, বলেছি রাজনীতি করতে হলে এসব নীতি নৈতিকতা বাদ দিতে হবে। তোমার ভাইও কিন্তু সাহাদকে খুন করতে লোক পাঠিয়েছিল। শুধু তাই না, আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়ার সাথে তোমার ভাই হাত মিলিয়েছে। হাসিব চমকে গেল। হিসাম এত দূর চলে গেছে? প্রতিশোধের নেশায় কি ওর মাথা নষ্ট হয়ে গেছে? মোশাররফ আলী আফসোস করে বললেন, ভেবেছিলাম তুমি হিসানকে সাহায্য করবে, কিন্তু তুমি মনে হয় তা পারবে না। হ্যাঁ, হিসামের জন্য খারাপ লাগে। একা একা ছেলেটা আর কত করবে।
মোশাররফ আলী দুঃখী মুখ করে গালে হাত দিয়ে বসে রইলেন। হাসিব অন্যমনস্ক হয়ে গেল। তার মনে মোশাররফ আলীর কথাগুলো প্রভাব ফেলেছে। সে নিজের মনকে বোঝালো রাজনীতিতে এত নীতি চলে না। এখানে নিজেদের লাভের জন্য নীতিহীন কাজ করা দোষের না। বউয়ের সাথে রোমান্স করার স্বাদ শাহাদের মিটে গেছে। সে আপাতত রোমান্সের চিন্তা বাদ দিয়ে কুহুর অসুস্থতার খোঁজ খবর রাখলো। কোমরে আঘাত এত জোরে না হওয়ায় এক রাতেই সেরে গেল। পরের দিন সকালেই কুহু আগের মতো হাঁটাচলা করতে লাগলো। শাহাদ সকালে ঘুম থেকে উঠে কাজে ফেরার সিদ্ধান্ত নিল। গোসল করে পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়তে পড়তে কুহুরকে উদ্দেশ্য করে বলল, ভার্সিটির কি খবর তোমার? কুহু জবাব দিল, বিয়ের ব্যস্ততায় যেতে পারিনি এতদিন। তাহলে এখন থেকে যাওয়া শুরু করো। চাইলে তুমি মাঝে মাঝে গিয়ে ক্লাস করতে পারো, কিংবা শুধু পরীক্ষাগুলোতেও অ্যাটেন্ড করতে পারো। তোমার যেটা ভালো লাগে। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নেব। প্রিন্সিপাল মানবে যদি আমাকে ডেকে কথা শোনায়? শাহাদ চুলগুলো হাত দিয়ে ঠিক করে কুহুর দিকে ফিরে বলল, শাহাদ খানের বউকে কথা শোনাবে এমন কেউ নেই। অন্য কেউ না শোনাক, শাহাদ খান তো অন্তত কিছু কথা বলতে পারে। শাহাদ বোকার মতো প্রশ্ন করলো, কি কথা? কুহু বসা থেকে লাফ দিয়ে উঠে গেল। তপ্ত কণ্ঠে বলল, নিমপাতার তিতা মিস্টার তিতা খান। বলেই ধূপধাপ শব্দ করে ঘর থেকে বেরিয়ে গেল। শাহাদ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। কুহুর হঠাৎ এমন রাগের কারণ বুঝলো না। সে তো ভালো কথাই বলেছিল, কত সুন্দর করে কথা বলল, আর তাতে কিনা তেতো খান নামে ডেকে গেল। নারী জাতির মন বুঝা দেয়। খাবার টেবিলেও কুহু শাহাদের সাথে রাগ করে থাকলো। খাবার সার্ভ করার সময় একবার কুহুর শাহাদের সাথে চোখাচোখি হলো, আর তাতেই কুহু এমন একটা মুখ ভেঙচি দিল, তাতে শাহাদের মনে হলো কুহুর মুখটা না খুলে পড়ে যায়। এমন ভাবে কেউ যে মুখ ভেঙচি দিতে পারে তা তার জানা ছিল না। সে কিছুক্ষণের জন্য খাবার থামিয়ে বসেছিল। আশফাক খান ছেলের দিকে তাকিয়ে বলল, তুমি কি বের হচ্ছ কোথাও? শাহাদ কুহুর দিক থেকে চোখ ফিরিয়ে বলল, জি বাবা, পার্টি অফিসে যাব। আশফাক খান এবার স্ত্রীর দিকে তাকালেন। গতরাতে রেজিয়া সুলতানা আশফাক খানকে সব বুঝিয়ে বলেছেন। শাহাদকে কয়েকটা দিন কুহুর সাথে সময় কাটাতে দেওয়ার কথা বলেছেন। আশফাক খান সেই কথা ভেবে বললেন, এখন পার্টি অফিসে তেমন কাজ নেই, তোমরা না গেলেও চলবে। বাড়িতে থেকে কয়েকটা দিন রেস্ট নাও। শাহাদ মনে মনে বলল, বাড়িতে থেকে আর নিমপাতার তিতা হতে চায় না। মুখে বলল, সামনে নির্বাচন নিয়ে কিছু প্ল্যান আছে, তাই যেতে হবে। আমি না গেলে ছেলেটা কেউ কাজ করবে না। আশফাক খান ছেলের কথায় বেজায় খুশি হলেন। এরকম ছেলেরাই তো জীবনে উন্নতি করে। রাজনীতির মাঠে এত ঘর পাগল হলে চলে না। শাহাদ একবার মায়ের সাথে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তাকালো। আবারও সেই একই জিনিস, কুহুর মুখ ভেঙচি দেওয়া। দুইবার মুখ ভেঙচি দেখে শাহাদ আর বউয়ের দিকে তাকালো না। নীরবে খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পার্টি অফিসে শাহাদ জমে থাকা সব কাজ করলো। আশফাক খান দুটো মিটিং করলো দলের নেতাকর্মীদের নিয়ে। মিটিংয়ে মোশাররফ আলীর ব্যাপারে দলের সবার সিদ্ধান্ত এক রকম থাকলো। সবাই তার বহিষ্কারের ব্যাপারে সহমত পোষণ করলো। শাহাদের সিদ্ধান্তের জন্য তার প্রশংসা করলো। দুটো মিটিং করেই আশফাক খান নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে গেলেন অন্য কাজে। শাহাদ আসন্ন নির্বাচনের প্ল্যান করতে ব্যস্ত হয়ে পড়ল। কুহু প্রায় অনেকক্ষণ তার মায়ের সাথে ভিডিও করে কথা বলল। বাসার সবার খবর নিল। মায়ের সাথে ফোন শেষ করে কি ভেবে তনয়াকে কল দিল। তনয়া কল ধরতেই অভিযোগ করে বলল, রসগোল্লা পেয়ে বান্ধবীকে ভুলে গেলি? এই ছিল তোর মনে? কুহু নাক টেনে কান্নার অভিনয় করে বলল, আর রসগোল্লা নিমপাতার রসে জীবন টইটম্বুর, তাই তোকে মনে করতে পারিনি। তনয়া কিছু হয়েছে জানতে চাইলে কুহু তার দুঃখের কথা খুলে বলল। তনয়া খুব মর্মান্তিক হলো এমন খবরে। বিয়ের আগে দুই বান্ধবী মিলে স্বামী নিয়ে কি কি করবে সেসব আলোচনা করত। দুজনের আলোচনার কেন্দ্রবিন্দু থাকতো একজনের অতি রোমান্টিক স্বামী, যে কিনা রোমাঞ্চের ঠেলায় আকাশের চাঁদ আনতে রওনা দিতেও দ্বিধা করবে না। অথচ শেষে কিনা কুহুর এই অবস্থা। বান্ধবীর এমন অবস্থায় তনয়া কিছুতেই মেনে নিল না। কুহুকে সান্ত্বনা দিয়ে বলল, মিষ্টি দিয়ে নিম পাতার তিতা সব ভ্যানিশ করে দে। যা মিষ্টি করে এক পাতে পায়েস রান্না কর, তারপর সেজে গুজে পায়েসের বাটি হাতে নিয়ে স্বামীর জন্য বসে থাক। তনয়ার আইডিটা পছন্দ হলো কুহুর। সে তনয়াকে ধন্যবাদ দিয়ে তৎক্ষণাৎ নিচে নেমে এলো। কিচেনে গিয়ে দেখলো রেজিয়া সুলতানা আর জয়া বেগম দুপুরের রান্না করছে। আশেপাশে কুলসুম বেগম নেই। সেই সুযোগে কুহু রেজিয়া সুলতানার কাছে দাঁড়িয়ে আস্তে করে বলল,
মা, আমি একটু পায়েস রান্না করতে চাই। রেজিয়া সুলতানা প্রথমে অবাক হলেন, জিজ্ঞেস করলেন, শাহাদের জন্য? কুহু উপর নিচ মাথা নাড়িয়ে বলল, জি। পরক্ষণেই আবার বলল, না মানে বাড়ির সবার জন্য করতে চাই। কুহুর কথায় জয়া বেগম হেসে ফেললেন। হাসলেন রেজিয়া সুলতানাও, বললেন, ঠিক আছে, এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। কুহু রেজিয়া সুলতানার নির্দেশনা মেনে রান্নায় লেগে পড়ল। নিজ হাতেই সমস্ত কিছু করলো। রেজিয়া সুলতানা হালকা পাতলা হেল্প করলেন কুহুকে। ছেলের বউয়ের এমন তৎপরতায় উনি খুশি হলেন। কুহুকে নিজের মতো করে রান্না করতে দিলেন। তার নজর রাখলেন কুহুর যেন কোনো ভুল না হয় রান্নায়। এই খবর কুলসুম বেগমের কানে গেল। অন্য সময় দুপুরের রান্নার সময় তিনি রান্নার তদারকি করার জন্য রান্নাঘরে আসলেও এখন আর আসলেন না। কুহু যে তাকে কিছুটা ভয় পায় তা তিনি বুঝতে পারেন। তাই তিনি কুহুকে ভোরকে দিতে চায় না। শাহাদকে দুপুরের খাবারের জন্য বাড়ি আসতে হলো। তার আসার ইচ্ছে ছিল না, কিন্তু রেজিয়া সুলতানার এক নাগারে ফোনের কারণে তাকে সব কাজ ফেলে আসতে হলো। বাড়ি ঢুকে ড্রয়িং রুম ক্রস করার সময় সোফায় বসা রাফা তাকে দেখে উল্লাস করে বলে উঠল, ভাইয়া এসেছো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? রাফার হাতের বাটি থেকে এক চামচ পায়েস মুখে দিয়ে বলল, ভাবিমণি তোমার জন্য স্পেশাল পায়েস রান্না করেছে, ভীষণ টেস্ট হয়েছে। বলেই আরো এক চামচ মুখে দিল। শাহাদের চোখ মুখে একটা হাসি ছড়িয়ে পড়ল। কুহুর এমন কাণ্ডে সে কিছুটা লজ্জাও পেল। মেয়েটা একটা পাগল। বাড়ির সবার সামনে এভাবে কেউ স্পেশাল পায়েস রান্না করে খাওয়ায়, কেমন একটা লজ্জাজনক পরিস্থিতি। শাহাদ মুখের হাসির গোপন করে চোখ মুখে গম্ভীর্য আনলো। হালকা গলা ঝেড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। কুহুর হাতের পায়েসের খাওয়ার জন্য এক প্রকার অস্থিরতা অনুভব করছে সে। মনে মনে ঠিক করে ফেললো ঘরে গিয়ে গোসল সেরেই সে নিচে খেতে চলে আসবে। সরাসরি তো আর পায়েস চাইতে পারবে না। খেতে এলে নিশ্চয়ই দিবে, কিন্তু সবাই যেভাবে খাচ্ছে তার জন্য কম পড়বে না তো। ঘরে ঢুকে সে কুহুকে কথাও পেল না। ঘড়ি খুলে সোফার কাছে যেতেই সে টেবিলের উপর পায়েসের বাটি দেখতে পেল। মৃদু হাসলো শাহাদ। মেয়েটা পায়েস শুদ্ধ বাটি এনে তার জন্য সাজিয়ে রেখে দিয়েছে। শাহাদ ডান হাতের কোটানো পাঞ্জাবির হাতাটা আর একটু গুটিয়ে নিয়ে সোফায় বসলো। স্বচ্ছ কাচের বাটিটা হাতে নিল। কুহু বাটিতে একটা প্লাস্টিকের চামচ দিয়ে রেখেছে। পায়েসে কিছু দিয়েছো নাকি? টেস্ট এমন কেন? শাহাদ এক চামচ পায়েস মুখে দিল, তারপর আরেক চামচ দিল মুখে। প্রথম চামচে কিছু বুঝতে না পারলেও এখন কেমন জানি লাগছে পায়েসটা। মিষ্টির পরিমাণ ঠিকই আছে, কিন্তু সাথে একটা তিতকুটে স্বাদ পাচ্ছে। শাহাদের ভ্রু কুঁচকে গেল। পায়েসটা গিলতে গিলতে সে বাটির পায়েসটার দিকে তাকালো। পায়েসটা দেখতে অন্যরকম। খাওয়ার আগে খেয়াল করেনি সে। কুহু কি পায়েসে এক্সট্রা কিছু দিয়েছে? শাহাদ বাটির পায়েসটা নেড়ে চেড়ে দেখলো, কই কাজু কিশমিশ কিছুই তো নজরে পড়ছে না, শুধু গোটা গোটা কি সব দেখা যাচ্ছে। কুহু ওয়াশরুম থেকে বের হয়ে শাহাদকে বাটি হাতে নিয়ে বসে থাকতে দেখে প্রশ্ন করলো, এটা হাতে নিয়ে বসে আছেন কেন? শাহাদ নজর সরিয়ে কুহুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ফেস প্যাক কি কি দিয়েছে এটাতে? কুহু ভেবাচাকা খেয়ে বলল, এটা তো পায়েস না, আমার ফেস প্যাক। শাহাদ কয়েকবার চোখের পাতা ফেললো, জিজ্ঞেস করলো, রূপচর্চার জিনিস মুখে দেয়? অতি আশ্চর্য হয়ে শাহাদের চোখ মুখ পাল্টে গেল। হাতে থাকা জিনিসটার দিকে আরেকবার তাকে প্রশ্ন করলো, কাঁচা দুধ, কলা, মধু আর একটু অলিভ অয়েল। শাহাদ বাটিটা টেবিলে ঠাস করে রেখে দিল। মুখের কাছে হাত মুষ্টিবদ্ধ করে এনে একটু কাশলো। হতভম্ব হয়ে তাকিয়ে রইল বাটিটার দিকে। কুহু যা বুঝার বুঝে গেছে। সে মিনমিন করে বলল, আপনি কি পায়েস ভেবে এটা খেয়ে ফেলেছেন? শাহাদ প্রশ্ন শুনে উঠে দাঁড়িয়ে গেল। নিজেকে শান্ত রেখে একবার কুহুর দিকে তাকালো। কুহু দু হাত নেড়ে আশ্বস্ত করে বলল, ভয় নেই, পেট খারাপ হবে না। আমি সব খাঁটি জিনিস দিয়েছি এতে। রূপচর্চার বিষয়ে আমি কোনো আপোষ করি না। শাহাদ হাসবে না কাঁদবে বুঝতে পেল না। এরকম রূপচর্চা সচেতন বউ আর কারো না হোক, এমন বউ থাকলে ফেস প্যাক সহ আরো না জানি কি কি পেটে যাবে তার ঠিক নেই। কুহু আবারও বলল, আমি কি আপনার জন্য এক বাটি পায়েস এনে দেব? শাহাদ মাথা নেড়ে বলল, না না, লাগবে না। আমি নিজ চোখে পাতিল থেকে পায়েস বাটিতে নিয়ে দেখবো, তারপরেই খাবো, এর আগে না। বলেই স্টাডি রুমের দরজা খুলে স্টাডি রুমে ঢুকে গেল। কুহু মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। তনয়ের কথায় উদ্বিগ্ন হয়ে পায়েস রান্না করলো।
তারপর ঘরে এসে ভাবলো একটু রূপচর্চা করে সেজে গুজে শাহাদের সামনে যাবে। তাই গুগল ঘেটে যত উপাদান পেয়েছে সব একসাথে করে ফেস প্যাক বানিয়ে রেখেছিল মুখে মাখবে বলে। মুখ ধুয়ে এসে দেখে শাহাদ ফেস প্যাক খেয়ে ফেলেছে। এত কাঠখড়টা পুড়িয়ে চুলার সামনে দাঁড়িয়ে স্বামীর জন্য পায়েস রান্না করলো, অথচ স্বামী কিনা ফেস প্যাক খেয়ে বসে আছে। হায় রে কপাল। কপালের ক্ষতস্থানে স্যাভলনের ভেজানো তুলা লাগাতেই রাহাত দাঁত কামড়ে আর্তনাদ করে উঠল। জ্বলনি সহ্য করতে না পেরে সরিয়ে দিতে চাইল কপাল। আনিশার চোখ গরম করে তাকালো রাহাতের দিকে। তারপর রাহাতের মাথায় এক পাশে হাত দিয়ে চেপে ধরল যাতে রাহাত কপাল সরাতে না পারে। আনিশা আবারও তুলা চেপে ধরল রাহাতের কপালের ক্ষতস্থানে। রাহাত আর্তনাদ করে উঠে বলল, জ্বলছে তো। স্থির হয়ে বসো তো, পরিষ্কার করে না দিলে ইনফেকশন হয়ে যাবে। রাহাত যন্ত্রণায় মুখ কুঁচকে বসে রইল। আজ তাদের একটা সমাবেশ ছিল, নির্বাচনের আগে দলীয় সমাবেশ। প্রথম দফায় বেশ ভালোই চলছিল। বিপত্তি বাধল যখন দলের এক তরুণ নেতা বক্তব্য দিতে শুরু করলো। কোত্থেকে এক মেয়ে এসে দর্শক সারিতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো ওই নেতা নাকি তাকে সেক্সুয়ালি হ্যারাস করেছে। সাথে সাথেই আগে থেকে তৈরি হয়ে থাকা এক দল ছেলে উত্তেজিত হয়ে বিশৃঙ্খলা শুরু করে দিল। চেয়ার তুলে ছুঁড়ে ফেলতে লাগলো। স্টেজের নেতাকর্মীদের লক্ষ্য করে ঢিল ছুটতে লাগলো। সমাবেশ ভেঙে গেল। তৎক্ষণাৎ নাজিমুদ্দিন সহ আরও কিছু দলীয় নেতাকে স্টেজ থেকে সরিয়ে দেওয়া হলো। দলের ছেলেরা মারামারিতে লেগে গেল। রাহাতের গায়ে এসে পাথরের কিছু ঢিল পড়ল। শেষে রাহাত থাকতে না পেরে হাতে লাঠি নিয়ে নামলো পরিস্থিতি সামলাতে। মেজাজ হারিয়ে কয়েকটাকে আঘাতও করল। তখন এক ছেলে চেয়ার তুলে আঘাত করলো তাকে। কাঠের চেয়ার ভেঙে কপাল সহ আরো অনেক জায়গায় কেটে গেল। অন্যান্য তরুণ নেতারা তাকে এসে সরিয়ে নিয়ে এলো। শেষে পুলিশ এসে পরিস্থিতি সামলালো। তদন্ত শেষে জানা গেল সমাবেশ বানচাল করতেই এরকম ঘটনা সাজানো হয়েছে। মেয়েটা সহ ছেলেগুলো পুলিশ ধরতে পারলেও তারা কারো নাম স্বীকার করেনি। কিন্তু এটা যে বিরোধী দলের চাল ছিল তা সম্পর্কে রাহাত নিশ্চিত। আনিশা রাহাতের গাল আর হাতের কাটাছেঁড়াগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। বিড়বিড় করে বলল, কি দরকার ছিল মারামারির মাঝখানে যাওয়ার? বাবার সাথে চলে আসলে না কেন? রাহাত ক্ষুব্ধ কণ্ঠে বলল, না গিয়ে কি করব? ওদের এত বড় সাহস সমাবেশ এসে ঝামেলা করে। ভালো করেছো গিয়েছো, এখন তাহলে ভুগতে থাকবো। আনিশা ফার্স্টেস বক্সটা নিয়ে বিছানা থেকে উঠে পড়ল। রাহাত আনিশার হাত হ্যাঁচকা টান দিয়ে তার কোলে বসালো। দু হাত দিয়ে আনিশাকে আবদ্ধ করে বলল, এমন সুন্দরী বউ থাকতে ভুগতে হবে কেন? দু একটা চুমু দিয়ে যন্ত্রণা উধাও করে দাও তো দেখি। রাহাত চোখ বন্ধ করে গাল পেতে দিল চুমু খাওয়ার জন্য। আনিশা রাহাতের গালের ব্যান্ডেজে আলতো চাপ দিল। রাহাত করে উঠল। আনিশা বলল, তাহলে আগে বললেই পারতে, তাহলে আর এত কষ্ট করে ব্যান্ডেজ করতাম না, চুমু দিয়েই মামলা ঢিসমিস করতাম। তাহলে এখন মামলা ডিসমিস করো। ছাড়ো তো, মা এসে দেখবে। রাহাত আবারও জাপটে ধরে বলল, মামলা ডিসমিস না করা অবধি কোর্টরুম বন্ধ হবে না। আনিশা হেসে ফেলল। ফার্স্টেস বক্সটা রেখে রাহাতের গলা জড়িয়ে ধরল। রাহাতকে আজ রক্তাক্ত দেখে তার আত্মা পানি শূন্য হয়ে গিয়েছিল। যদিও এটাই প্রথমবার না, এর আগেও রাহাতকে অনেকবার রক্তাক্ত অবস্থায় দেখেছে। অনেকবার পুলিশেও ধরে নিয়ে গিয়েছে। তখন আনিশা কেঁদে কুটে বুক ভাসাতো, কিন্তু এখন আর কাঁদে না। কিন্তু চিন্তা হয় তার রাহাতের জন্য, বড্ড চিন্তা হয়। হাসিব সদর দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বাগানের দিকে তাকিয়ে আছে। বাগানে হিসাম ছাতার নিচে বসে চা খাচ্ছে। হিসামের পাশে দাঁড়িয়ে আছে তার সেক্রেটারি। তার সাথে ঠোঁট নাড়িয়ে কথা বলছে হিসাম। হাসিব অনেকক্ষণ থেকেই এখানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে হিসামের আশপাশ খালি হওয়ার জন্য। কিন্তু খালি আর হচ্ছে না। একের পর এক লোক আসছেই হিসামের কাছে। দাঁড়িয়ে না থেকে তোমার ভাইয়ের কাছে যাও। নারী কণ্ঠ শুনে হাসিব ঘাড় ঘুরিয়ে দেখলো তৃপ্তি দাঁড়িয়ে আছে। তৃপ্তি হেসে বলল, এভাবে দাঁড়িয়ে অপেক্ষা করলে যাওয়ার চান্স পাবে না, একের পর এক আসতেই থাকবে। হাসিব কিছুটা আড়ষ্টতা নিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া কি সবসময় এরকম ব্যস্ত থাকে? তা তো থাকেই, দলের সব দায়িত্ব তোমার ভাইয়ের উপর, বাকি সবাই তো দলের নাম ভাঙিয়ে স্বার্থ উদ্ধারের তালে থাকে। হাসিব ঘাড় ঘুরিয়ে হিসামের দিকে তাকালো। মনটা খারাপ হয়ে গেল ওর।
রাজনীতির এত বড় ময়দানে হিসাম একা। আগে মাথার উপর বাবা নামক যে একটা বটগাছ ছিল তাও নেই এখন। এখন সব ক্ষমতার লোভীরা হিসামকে ঘিরে রেখেছে। তৃপ্তি হাসিবের কাঁধে হাত রেখে বলল, যদি তুমি সত্যি রাজনীতিতে আসতে চাও তবে তোমার ভাইকে সাহায্য করো। প্রতিশোধের নেশায় ও যে নোংরা খেলায় নেমেছে তা থেকে ফিরিয়ে আনো। সাদ খানের পেছনে ছুটতে গিয়ে ও নিজের জীবন পরিবার সব ধুলোয় নামিয়ে দেয়। এই বদমে, আমার বড় ছেলেটার মাথাকে স্বাদ মেটেনি, এখন আমার ছোট ছেলেটাকে ধরেছ। বাসখাই গলার আওয়াজে দুজনেই ফিরে তাকালো। দেখলো মঞ্জুরা বেগম এক প্রকার ছুটে আসছে এদিকে। কাছে এসে বলল, আবারও তুমি সাহাদ খানের পক্ষে কথা বলছো? ওই খুনিটা তোমার কি হয়? কি সম্পর্ক বানিয়ে রেখেছো ওর সাথে শুনি? তৃপ্তির মুখ থমথমে হয়ে গেল। হাসিব মুখ ঘুরিয়ে নিল। তার মা এখন বিভিন্নভাবে নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলবে। সে এসব শুনতে চায় না। মহিলাদের এসব কুটনামি তার পছন্দ না। সে হাঁটা ধরল হিসামের দিকে। লোকজন থাকলেও তার এখন হিসামের সাথে কথা বলা দরকার। হিসামের কাছে গিয়ে বলল, তোমার সাথে কথা আছে ভাইয়া। হিসাম কথার মাঝপথে হাসিবের দিকে তাকালো। সেক্রেটারিকে হাত ইশারা করে চলে যেতে বলে হাসিবের দিকে তাকিয়ে হেসে বলল, বস, আসার পর তো তোর সাথে কথাই হয়নি তেমন। কয়দিন থাকবি এবার? আমি একেবারে বাড়িতে চলে এসেছি ভাইয়া। আমি এবার থেকে বাড়িতে থাকবো, তোমার সাথে রাজনীতি করব। হিসাবের মুখভঙ্গি বদলে গেল। শান্ত চোখে তাকালো হাসিবের দিকে। দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, এসব সিদ্ধান্ত কে নিতে বলেছে তোমাকে? আমি নিয়েছি। রাজনীতি আমার রক্তে আছে, এজন্য আলাদা করে সিদ্ধান্ত নিতে হবে কেন? হিসাম সামনের টেবিল থেকে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতে দিতে বলল, সিদ্ধান্ত নিলে রাজনীতি করা যায় না, দলে জায়গা করে নিতে হয়। সেটা তুই পারবি না। আর দুদিন বাড়িতে থেকে হলে ফিরে যা। নির্বাচন শেষ না হওয়া অবধি বাড়ি আসবি না। কেন আসবো না? এটা আমার বাড়ি। আমার বাড়ি রেখে, পরিবার রেখে অন্য জায়গায় কেন থাকবো? আমি বাড়িতে থাকবো, আর দলেও জায়গা করে নেব। ক্ষিপ্ত কণ্ঠে কথাগুলো বলে হাসিব বাড়িতে ঢুকে গেল। হিসাম চায়ের কাপ হাতে নিয়ে অবাক হয়ে তাকালো হাসিবের যাওয়ার দিকে। হাসিবের মাথায় রাজনীতিতে ঢুকার ভূত কোথা থেকে আসলো তা সে বুঝতে পারছে না। এর আগেও কয়েকবার এ কথা তুলেছিল, কিন্তু তখন ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। হাসিবও মেনে নিয়েছিল। সে মন থেকে এসব পছন্দ করে না। কিন্তু এইবার হাসিবের এত সিরিয়াস হওয়ার কারণ হিসাম মিলাতে পারল না। কুহু যখন নিজের ঘরে আসলো তখন রাত বাজে প্রায় 11টা। খাওয়া দাওয়ার পর নিচে বাড়ির মহিলারা সবাই মিলে আড্ডায় বসে। সেখানে আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেল টের পায়নি। শেষে রেজিয়া সুলতানা সবাইকে তাড়া দিয়ে ঘরে পাঠিয়েছে। তবুও রাফার রিদি এখনো ঘরে আসেনি। তারা দুজনেই কুলসুম বেগমের ঘরে গিয়েছে ভূতের গল্প শুনতে। কুহু ঘরে এসে বিছানার উপর একটা ডালা দেখতে পেল। ডালাটা ফুল দিয়ে সাজানো। ডালাটার কাছে এসে দেখলো ডালার ভেতর শাড়ি, চুড়ি, গহনা রাখা। তার উপর একটা কাগজ, তাতে লেখা। কুহু বুঝতে পারলো এটা সাহাদের কাজ। ডালার ভেতর থেকে শাড়িটা বের করলো। নীল রঙের পাতলা শাড়ি। লজ্জায় কুহুর গাল দুটো রাঙা হয়ে গেল। এরকম একটা শাড়ি পরানোর পেছনে কি উদ্দেশ্য সাহাদের? পরক্ষণেই মুখের একটা হতাশ ভাব ফুটিয়ে ভাবলো, উদ্দেশ্য যাই হোক না কেন, সেই উদ্দেশ্য যে শেষ পর্যন্ত বানচাল হবে তা তো নিশ্চিত। এসব ভেবে ভেবে কুহু শাড়ি পরে খুব পছন্দ করে তৈরি হলো। সাহাদের কিনে আনা নীল চুড়ি, নীল গহনা পরল। আয়নায় নিজেকে দেখলো ভালো করে। তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হলো। কুহু উঠে গিয়ে দরজা খুলল। বাইরে কেউ নেই। দরজার একটা কাগজ লাগানো। কুহু কাগজটা খুলে হাতে নিল। সেখানে লেখা। দরজার নবে একটা লাল সুতো পেঁচানো, যেটা করিডোর দিয়ে ছাদে চলে গেছে। কুহু লাল সুতোটা হাতে নিল। হাতে সুতোটা গুটিয়ে নিয়ে আগাতে লাগলো ছাদের দিকে। ছাদের দরজার আসতেই নজরে পড়ল সাহাদকে। পকেটে হাত গুজে ফ্লোরের দিকে তাকিয়ে আছে ভাবুক দৃষ্টিতে, যেন রাজ্যের ভাবনা এখানেই ভেবে নিচ্ছে, পরে আর সময় পাবে না। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু। শার্ট ইন করে নিয়ে উপরের 3টা বাটন খোলা। চওড়া বুকের অনেকখানি দেখা যাচ্ছে। কয়েকটা চুল কপালের উপর পড়ে আছে অযত্নে। হালকা এলোমেলো চুলে সাহাদকে দেখতে যেন আরো হ্যান্ডসাম লাগছে। শার্টটা এমনিতেও সব সময় লাইটিং করা থাকে। এখন কিছু মেরি লাইট
এদিকে ওদিকে লাগিয়ে দেওয়া হয়েছে। ছাদে ফুল গাছ আছে, সেগুলোও হালকা লাইটিং করা হয়েছে। ছাদের ফ্লোর জুড়ে গোলাপের পাপড়ি ছড়ানো। কুহু দাঁড়িয়ে থেকে সুতোটা আর একটু গুটিয়ে হাতের মুঠোয় নিল। চুরির রিমঝিম শব্দে সাহাদ মুখ তুলে তাকালো। শান্ত মুখশ্রী, স্থির দৃষ্টি। সেই দৃষ্টি একবার কুহুর সর্বাঙ্গে ঘুরিয়ে আনলো। কুহুর পেটের ভেতর পাক দিয়ে উঠল এমন দৃষ্টি দেখে। সে সাবধানে একটা শ্বাস ফেলল। সাহাদ কুহুর দিকে দৃষ্টি রেখে ঘাড় বাঁকা করলো। একটা হাত পকেটের থেকে বের করে আনলো। কুহু দেখতে পেল সাহাদের হাতে সুতোর অন্য অংশটা পেঁচানো। সাহাদ ধীরে সুস্থে এক হাত নাড়িয়ে সুতোটা পেঁচাতে লাগলো। কুহুর হাতের সুতোয় টান পড়ল। সুতোর টানে কুহু এগিয়ে যেতে লাগলো সাহাদের দিকে। যতই এগোচ্ছে ততই তার বুকের ভেতরের ধুকভুগানি বাড়ছে। সাহাদের তেমন কোনো নড়চড় নেই। সে এক দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে ধীরে সুস্থে সুতো পেঁচাচ্ছে, যেন দুজনের একটু একটু করে কাছে আসাটাকে উপভোগ করছে। দুজন এক হাত দূরত্বে আসতেই সাহাদ থেমে গেল। আচমকা হাতের সুতোয় জোরে টান দিল। এটার জন্য কুহু প্রস্তুত ছিল না। ফলে সে সাহাদের বুকের উপর গিয়ে পড়ল। সাহাদ এক হাত কুহুর চুলের পেছনে রেখে গভীর চুম্বন করলো কুহুর কপালে। কুহুর চোখ বন্ধ করে ফেললো আবেশে। ঠাস করে ছাদের দরজা লাগানোর শব্দ হলো। কুহু চমকে পেছনে তাকিয়ে ছাদের দরজা লাগানো দেখতে পেল। সাহাদের দিকে তাকিয়ে বলল,